ভিন গ্রহ থেকে পৃথিবীতে আধিপত্য বিস্তার করতে আসা প্যারাসাইটগুলো একের পর এক মানুষদের মেরে মেরে খাচ্ছিল, আর তাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মানবজাতিকে পুরোপুরি বিলুপ্ত করে দেওয়া। প্যারাসাইট এবং মানুষদের এই লড়াইতে শেষ পর্যন্ত কারা জিতে তাই দেখব আমরা আজকের এই মুভিতে। মাঙ্গা থেকে নেওয়া জাপানিজ হরর সায়েন্স ফিকশন মুভিটির পার্ট 1 এবং পার্ট 2 দুটোই মিলেই হচ্ছে একটি মুভি। এটা হচ্ছে পার্ট 2 আর পার্ট 1 আমি আগেই এক্সপ্লেইন করেছি। যদি কেউ পার্ট 1 না দেখে থাকেন তাহলে এখনই ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে আগে পার্ট 1টা দেখে আসেন। চলেন আর কথা না বাড়িয়ে মুভিটি এনজয় করি। মুভির শুরুতে আমরা দেখতে পাই পুলিশরা যেহেতু প্যারাসাইট সম্বন্ধে বিস্তারিত সবকিছু জানতে পেরেছে, তাই তারা মানুষদের মধ্য থেকে প্যারাসাইট শনাক্ত করার জন্য একজন উরাগামী নামের এক সাইকো কিলারকে নিয়ে আসা হয়, কারণ তার মধ্যে প্যারাসাইটদের দেখে চিনে ফেলার এক অদ্ভুত অ্যাবিলিটি রয়েছে। তখন পুলিশরা সন্দেহভাজন লোকদের তার সামনে এক এক করে আনতে থাকে, আর সে সবাইকে দেখে না উত্তর দেয়। কিন্তু যখনই শিনিচি অর্থাৎ মুভির লিড ক্যারেক্টারকে আনা হয় তখন সে পুরোপুরি কনফিউজড হয়ে পড়ে, কারণ সে শিনিচিকে দেখে বুঝতে পারছে না সে আসলে প্যারাসাইট নাকি একজন মানুষ। কারণ আমরা জানি যে শিনিচির মধ্যে মিগি নামক একটি প্যারাসাইট রয়েছে যে শুধু তার হাত দখল করে আছে, তাই সে পুরোপুরি প্যারাসাইট নয়। সাইকো লোকটি তখন কনফিউজড হয়ে না বলে দেয়। এরপর শিনিচি যখন বাড়িতে যাচ্ছিল তখন মিগি তার আশেপাশে একটি প্যারাসাইটের অনুভব করে। তারা সেখানে গিয়ে দেখে প্যারাসাইটটি একটি মানুষকে খাচ্ছিল। তখন শিনিচি কোনো কথা না বলে দৌড়ে গিয়ে এক আঘাতে প্যারাসাইটটিকে মেরে ফেলে। এমন সময় শিনিচির মনে হয় কেউ তাকে ফলো করছিল, তাই সে বাহিরে এদিক সেদিক তাকিয়ে দেখে, কিন্তু সে কাউকে দেখতে পায়নি। এদিকে আমরা দেখি সত্যি শিনিচিকে কোরামোরি নামের একজন ডিটেকটিভ ফলো করছিল। অন্যদিকে আমরা সেই পলিটিশিয়ান প্যারাসাইট তাকেশি হিরাকাওয়াকে দেখতে পাই, যে এখন পুরো শহরের একজন মেয়র। সে তার ক্ষমতার বলে সেই টিচার রিউকো তামিয়ার প্যারাসাইট টিমকে আরো বড় করে ফেলেছে। সেখানে আমরা তামিয়াকে দেখতে পাই সে তার সন্তানকে জন্ম দিয়ে ফেলেছে এবং তার বাচ্চার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করছে। তখন মেয়র হিরোকাওয়া জানতে পারে যে শিনিচি তার এক প্যারাসাইট সাথীকে মেরে ফেলেছে, তাই সে বলে আমাদের শিনিচি এবং মিগিকে মেরে ফেলতে হবে, কারণ তারা আমাদের সাথীদের মেরে ফেলছে আর তারাই হচ্ছে আমাদের পথের সবচেয়ে বড় কাঁটা। কিন্তু তামিয়া বলে না, শিনিচি এখন রেগে আছে, কারণ তার মা মারা গিয়েছে এবং তার গার্লফ্রেন্ড অসুস্থ হয়ে আছে, তাই সে রেগে গিয়ে এগুলো করছে। আর তারা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ মিগি একটা প্যারাসাইট হওয়া সত্ত্বেও সে শিনিচির সাথে কোনো সমস্যা ছাড়া একসাথে বসবাস করছে, আর আমি এটাই তো চেয়েছিলাম, তাকে কিছু করার দরকার নেই। এখানে তামিয়া শুরু থেকেই কখনো মানুষদের ক্ষতি করতে চায়নি। সে সবসময় চেয়েছে প্যারাসাইটরা যাতে মানুষদের সাথে মিলেমিশে একসাথে বসবাস করে। আর তার হিউম্যান বেবি হওয়ার পর থেকে তার মধ্যে হিউম্যান ইমোশন দেখা দিচ্ছিল, কিন্তু হিরোকাওয়ার কাছে তার এই কথা মোটেও পছন্দ হয়নি। এরপর আমরা একটি শক্তিশালী প্যারাসাইটকে দেখতে পাই। সে একটি অফিসে ঢুকে সেখানে থাকা সকল মানুষদের মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই হিরোকাওয়া গোতোর কাছে যায় শিনিচি এবং মিগির ব্যাপারে কথা বলার জন্য। আর আমি পার্ট 1-এ বলেছিলাম যে গোতো কতটা শক্তিশালী। তার শরীরে একসাথে 5টি প্যারাসাইট বসবাস করে। তার মধ্যে একটি প্যারাসাইট গোতো নিজেই, যে তার মাথা এবং মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে, আর বাকি 4টি প্যারাসাইট তার 2 হাত এবং 2 পায়ে অবস্থান করে। আর কিছুক্ষণ আগে যে প্যারাসাইটটি অফিসের মধ্যে মানুষদের মেরে ফেলেছিল সেটা হচ্ছে গোতোর শরীরের 5টি প্যারাসাইটের মধ্যে একটি প্যারাসাইট, যার নাম হচ্ছে মিকি। হিরোকাওয়া সেখানে গোতোকে শিনিচি এবং মিগির ব্যাপারে বলে, তারা কিভাবে তাদের সাথীদের মেরে ফেলছে, আর তামিয়া তাদেরকে মারতে নিষেধ করেছে। তখন গোতো নিজেই শিনিচি এবং মিগিকে মারার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখতে পাই তামিয়াই সে ডিটেকটিভ কোরামোরিকে শিনিচির উপর নজর রাখতে স্পাই হিসেবে লাগিয়ে রেখেছে। এখানে কোরামোরি তামিয়াকে পছন্দ করত, কারণ সে জানতো না যে তামিয়া নিজেও একটি প্যারাসাইট ছিল। আর কোরামোরির ওয়াইফ অনেক আগেই মারা গিয়েছিল এবং তার একটি ছোট মেয়ে আছে। সে তার মেয়ের জন্য কাউকে বিয়ে করতে চাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই শিনিচির গার্লফ্রেন্ড সাতোমি মুরানো তার উপর রেগে আছে, কারণ সে তাকে মিগি প্যারাসাইট সম্বন্ধে আগে কিছুই বলেনি। এরপর শিনিচি বাড়ি ফেরার সময় আবার সে ডিটেকটিভ কোরামোরি তাকে ফলো করে, কিন্তু এবার শিনিচি চালাকি করে তাকে ধরে ফেলে এবং তাকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে কেন তার পিছনে পড়েছে। সে বলে, আমাকে টিচার তামিয়া পাঠিয়েছে তোমার উপর নজর রাখার জন্য, কারণ তোমার মধ্যে একটি প্যারাসাইট রয়েছে। তখন শিনিচি বলে, তামিয়া নিজেও তো একটি প্যারাসাইট, তুমি কি এটা জানো না? সে তো প্যারাসাইটদের লিডার। কিন্তু কোরামোরি তার কথা বিশ্বাস করছিল না। এরপর শিনিচি তামিয়ার সাথে কথা বলার জন্য যায়। তামিয়া শিনিচিকে বলে, তুমি আমার প্যারাসাইট সাথীদের থেকে সাবধানে থেকো, কারণ তারা তোমাকে মারতে চায়, আর আমি দ্রুত তাদেরকে অন্য কিছু খাওয়ানোতে অভ্যস্ত করব। তারা আর মানুষের মাংস খাবে না। শিনিচি তামিয়ার কথাগুলোকে রেকর্ড করে নেয় এবং সে ডিটেকটিভ কোরামোরিকে রেকর্ডটি শোনায় আর বলে, তুমি এগুলো থেকে দূরে থাকো, না হলে কিন্তু তুমি মারা পড়বে, আর আমাকে ফলো করা বন্ধ করে দাও।
কোরামোরি তামিয়ার বলা রেকর্ডটি শুনে ছ্যাঁকা খেয়ে পুরো ব্যাকা হয়ে যায়, কারণ সে তামিয়াকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। তাই সে সকল প্যারাসাইটদের পর্দাফাঁস করার সিদ্ধান্ত নেয়। এরপর সে মেয়র হিরোকাওয়ার কাছে যায় তার ইন্টারভিউ নেওয়ার জন্য, এবং সে চলে আসার সময় সেখানে একটি রেকর্ডার ফিট করে দেয়, যাতে তারা কি কথাবার্তা বলে তা সে জানতে পারে। কিন্তু হিরোকাওয়ার অ্যাসিস্ট্যান্ট প্যারাসাইটটি তা দেখে ফেলে। তাই হিরোকাওয়া কোরামোরিকে মারার জন্য তার বাসায় 2 জন প্যারাসাইট পাঠায়, কিন্তু কোরামোরি তখন বাহিরে ছিল। তাই প্যারাসাইটগুলো তাকে না পেয়ে তার মেয়েকে মেরে ফেলে। অন্যদিকে আমরা শিনিচিকে দেখতে পাই সে বাড়ি ফেরার সময় হঠাৎ মিগি তাকে বলে, শিনিচি, তোমার দিকে 5টি প্যারাসাইট একসাথে আসছে। তাই শিনিচি দৌড়ে একটি জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। তখন সেখানে মিকি আসে। আসলে এই মিকি হচ্ছে গোতোর শরীরের একটি প্যারাসাইট, যে এখন পুরো শরীরকে নিয়ন্ত্রণ করছে। তখন শিনিচি দৌড়ে পালাতে থাকে আর মিকি তার পিছু নিয়ে তার উপর হামলা করতে থাকে। এক পর্যায়ে মিগি এবং শিনিচি চালাকি করে একটি গাছের সাথে ঝুলে মিকি প্যারাসাইটটির মাথা আলাদা করে ফেলে। তারা ভেবে নেয় সে হয়তো মারা গিয়েছে, কিন্তু শিনিচি সেখান থেকে যেতেই অন্য একটি প্যারাসাইট তার হাত থেকে মাথায় চলে আসে, আর এটাই ছিল গোতো। গোতো তখন মিকিকে তার হাতের মধ্যে চলে আসতে বলে। পরদিন আমরা দেখি তামিয়া মেয়র হিরোকাওয়ার উপর রাগারাগি করছিল, কারণ সে তার অনুমতি ছাড়াই কোরামোরিকে মারার জন্য প্যারাসাইট পাঠিয়েছিল, আর তারা তার মেয়েকে মেরে ফেলেছিল। এরপর তামিয়া সেখান থেকে চলে যেতেই হিরোকাওয়া তার পিছনে তাকে মারার জন্য 3টি প্যারাসাইট পাঠায়। কিন্তু তামিয়াও খুবই শক্তিশালী প্যারাসাইট ছিল, কারণ সে তখন এক ঝটকায় 3 জন প্যারাসাইটকে একসাথে মেরে ফেলে। এরপর সে তার বাচ্চার কাছে এসে দেখে তার বাচ্চা সেখানে নেই। সেখানে একটি নোট লেখা ছিল, যেটা কোরামোরি লিখেছিল। আসলে কোরামোরি মনে করেছিল তামিয়া তাকে মারার জন্য তার বাড়িতে প্যারাসাইট পাঠিয়েছিল, আর প্যারাসাইটগুলো তাকে না পেয়ে তার মেয়েকে মেরে ফেলেছিল। তাই কোরামোরি তামিয়ার বাচ্চাকে কিডন্যাপ করে এবং তাকে শহরের একটি কাঠের ব্রিজের উপরে এসে তার সাথে দেখা করতে বলে। এদিকে কোরামোরি আবার ডিটেকটিভ হিরামাকে কল করে তাকেও শহরের কাঠের ব্রিজের এখানে আসতে বলে, কারণ সে আজকে সবার সামনে প্যারাসাইটদের লিডার অর্থাৎ তামিয়ার পর্দা ফাঁস করবে। আর তামিয়াও এদিকে শিনিচিকে কল করে তাকেও শহরের সেই কাঠের ব্রিজের ওখানে আসতে বলে। অন্যদিকে পুলিশরা জেনে গিয়েছে যে মেয়র হিরাকাওয়া তার বাসভবনে অনেকগুলো প্যারাসাইটকে লুকিয়ে রেখেছে, তাই তারা স্পেশাল ফোর্স দিয়ে সিটি হল অপারেশন শুরু করে। এরপর পুলিশরা মেয়রের বাসভবনে গিয়ে সেখানে থাকা মানুষদের স্ক্যান করে প্যারাসাইটদের আলাদা করছিল, এবং সিরিয়াল কিলার উরাগামিকে দিয়ে প্যারাসাইটদের শনাক্ত করে সবাইকে এক এক করে মেরে ফেলছিল। পুলিশরা যখন মেয়র হিরাকাওয়াকে মারতে যায় তখন সে সবার উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে প্যারাসাইটদের পক্ষেই কথা বলছিল। তাই পুলিশরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই তাকে সেখানেই গুলি করে ঝাঁঝরা করে দেয়। তখন উরাগামি বলে, সে তো একজন মানুষ ছিল, তোমরা তাকে কেন মেরেছো? আসলে এই মেয়র হিরাকাওয়া কখনোই প্যারাসাইট ছিল না, সে একজন মানুষ ছিল, কিন্তু তারপরেও সে প্যারাসাইটদের পক্ষ নিয়েছিল। তাই প্যারাসাইটরাও তাকে কিছুই করেনি। আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে মিগি রাস্তায় এই পলিটিশিয়ানকে মানুষদের থেকে ভোট চাওয়ার সময় তাকে প্যারাসাইট বলেছিল, তাই না? মিগি আসলে সেখানে তার সহকারী লোকদের প্যারাসাইট বলেছিল, কারণ হিরাকাওয়াকে তামিয়ার টিমের প্যারাসাইটরা শুরু থেকে সাহায্য করে আসছিল। এনিওয়ে, তখন সেখানে উরাগামি তাদের পিছনে শক্তিশালী একটি প্যারাসাইটকে অনুভব করতে পারে, আর আমরা সেখানে দেখতে পাই গোতো চলে এসেছে। তাই পুলিশ ফোর্স তার উপর ফায়ার করতে থাকে, কিন্তু এতে গোতোর তো কিছুই আসে যায় না, কারণ তাকে এসব গুলি বোমা দিয়ে কখনোই মারা যাবে না। উরাগামি বুঝে ফেলেছে এখানে কি হতে যাচ্ছে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে আমাদের দেখানো হয় তামিয়া, শিনিচি এবং ডিটেকটিভ হিরামা সেই কাঠের ব্রিজের ওখানে চলে এসেছে। কোরামোরি তখন তামিয়াকে উদ্দেশ্য করে বলে, তুমি আমার বাচ্চাকে মেরেছো, আমি যখন তোমার বাচ্চাকে মারবো তখন তুমি বুঝতে পারবে যে এই কষ্টটা কেমন লাগে। শিনিচি তাকে এই কাজটি করতে নিষেধ করে, কিন্তু কোরামোরি কারো কথাই শুনছিল না। সে যখন বাচ্চাটিকে নিচে ফেলতেই যাবে তখন তামিয়া তার আসল রূপে এসে তাকে মেরে তার বাচ্চাটি নিয়ে নেয়। আর কোরামোরি এটাই তো চেয়েছিল যে তামিয়া সবার সামনে তার আসল রূপে আসুক। তখন সেখানে ডিটেকটিভ হিরাকাওয়ার লোকজন যেহেতু তামিয়ার আসল রূপ দেখে ফেলেছে, তাই তারা তাকে একটি ভয়ঙ্কর প্যারাসাইট মনে করে তার উপর গুলি ছুড়তে থাকে। তামিয়া তখন একটি শিল্ড বানিয়ে তার বাচ্চাকে প্রোটেক্ট করে নেয়। এমন সময় শিনিচি গুলি ছুড়তে নিষেধ করে, সবাইকে বলে তার হাতে যে বাচ্চাটি রয়েছে সে একজন মানুষের বাচ্চা। তাই হিরামা সবাইকে গুলি ছোড়া বন্ধ করতে বলে, কিন্তু এতে তামিয়া গুরুতর আহত হয়ে যায়। সে ধীরে ধীরে শিনিচির কাছে গিয়ে শিনিচিকে তার বাচ্চাটি দিয়ে বলে, তুমি আমার বাচ্চাটিকে যত্ন করে বড় করো। এটা বলে তামিয়া সেখানেই মারা যায়। তখন শিনিচির তার মায়ের কথা মনে পড়ে যায়, আর সে তামিয়ার জন্য খুব কাঁদে। এরপর তারা যখন সেখান থেকে যাচ্ছিল তখন হিরামার কাছে খবর আসে যে একটা পাওয়ারফুল প্যারাসাইট তাদের সিটি হল অপারেশনের পুরো পুলিশ ফোর্সকে মেরে ফেলেছে। তারা দ্রুত সেখানে যায় এবং দেখা যায় সেখানে গত সিটি হল অপারেশনে যে পুলিশ ফোর্স এসেছিল তাদের ক্যাপ্টেনের কাটা মাথা উপর থেকে ছুঁড়ে নিচে ফেলে। তখন হিরামা গোতোকে গুলি করে, কিন্তু গোতো গুলিগুলোকে থামিয়ে তার দিকে ছুঁড়ে মারে, আর ডিটেকটিভ হিরামা সেখানেই মারা যায়। এই সুযোগে মিগি আর শিনিচি এখান থেকে পালিয়ে যায়, কারণ গোতোর এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের দুজনকে মেরে ফেলা।
গোতো সেখানে কাউকে কিছু না করে চুপচাপ সেখান থেকে শিনিচিকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় মিগি যখন কার চালাচ্ছিল তখন তাদের কারের উপরে গোতো চলে এসে তাদের উপর হামলা করতে থাকে। হামলা করার এক পর্যায়ে মিগি কারটিকে হাইওয়ে থেকে নিচে ফেলে দেয় এবং শিনিচিকে টেনে উপরে তুলে নেয়, কিন্তু কারটি ব্লাস্ট হওয়ার পরেও গোতোর কিছুই হয় না। এরপর শিনিচি দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তখন মিগি শিনিচিকে বলে, আমাদের গোতোকে মারতে হলে প্ল্যানিং করতে হবে, তা না হলে আমরা তাকে মারতে পারবো না। প্ল্যান এ হচ্ছে আমরা দুজনেই আলাদা হয়ে যাব। আমি যখন গোতোকে ব্যস্ত রাখবো তুমি তখন তার পিছন থেকে আক্রমণ করবে, কারণ গোতো আমাকে ডিটেক্ট করতে পারে, তোমাকে না। প্ল্যান বি হচ্ছে যদি আমরা ব্যর্থ হই তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে। এরপর গোতো সেখানে এসে তাদেরকে খুঁজতে থাকে। প্রথমে মিগি গোতোর পিছন থেকে আক্রমণ করে, কিন্তু গোতো সহজেই সেটা ব্লক করে ফেলে। এরপর শিনিচি আবার তার পিছন থেকে আক্রমণ করে, কিন্তু এটাও গোতো দেখে ফেলে। তখন মিগি একাই গোতোর সাথে লড়াই করতে থাকে এবং প্ল্যান বি অনুযায়ী শিনিচিকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু শিনিচি মিগিকে এভাবে মৃত্যুর মুখে ফেলে যেতে চাচ্ছিল না। শিনিচি না চাইতেও এখান থেকে চলে যেতে হয়, আর এদিকে গোতো মিগিকে মেরে ফেলে। শিনিচি তখন সাতোমির কাছে চলে যায়। সাতোমি সেখানে তার অনেক যত্ন নেয়। পরদিন সকালে শিনিচি লক্ষ্য করে যে মিগি তার হাতে আবার ধীরে ধীরে ফিরে আসছিল, কারণ আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে মিগি শিনিচির জীবন বাঁচানোর জন্য তার শরীরের কিছু সেল শিনিচির শরীরে দিয়ে দেয়। এজন্যই মিগি সবসময় শিনিচির শরীরে মিশে থাকবে। তখন শিনিচির আর বুঝতে দেরি হয় না যে গোতো মিগিকে ডিটেক্ট করে এখানে চলে আসতে পারে, তাই সে সাতোমিকে রেখে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন গোতো মিগিকে ডিটেক্ট করে সেখানে চলে আসে। শিনিচি তখন গোতোকে একটি ময়লার কারখানা যেখানে ময়লা পোড়ানো হয় সেখানে নিয়ে যায়। গোতো সেখানে শিনিচির উপর বারবার আক্রমণ করতে থাকে, কিন্তু শিনিচি তার আক্রমণকে বারবার ডস করতে থাকে। এক পর্যায়ে শিনিচি কোনোভাবে একটি লোহার রড নিয়ে গোতোর শরীরে ঢুকিয়ে দেয়, কিন্তু গোতোর তো এতে কিছুই আসে যায় না। সে তখন শিনিচিকে প্রাণঘাতী আক্রমণ করে, কিন্তু তখনই গোতোর শরীরের মধ্য থেকে মিগি সেই আক্রমণকে প্রতিহত করে দেয় এবং মিগি গোতোর শরীর থেকে বেরিয়ে শিনিচির শরীরে আবার চলে আসে। চিন্তা করার কিছু নেই, বলছি আসলে এটা মিগির প্ল্যান সি ছিল। সে গোতোর শরীরের মধ্যে লুকিয়েছিল, এখন যখন সুযোগ পেয়েছে সে আবার শিনিচির শরীরে চলে এসেছে। কিন্তু তখনই হঠাৎ গোতোর শরীরে কিছু একটা হচ্ছিল। গোতোর শরীরের মধ্যে থাকা প্যারাসাইটগুলো অদ্ভুতভাবে ছটফট করছিল এবং দেখতে দেখতে প্যারাসাইটগুলো ছটফট করতে করতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যায়। মিগি তখন শিনিচিকে বলে, তুমি যে রডটা তার শরীরের মধ্যে ঢুকিয়েছিলে সেটার মধ্যে রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট অর্থাৎ বিষাক্ত কেমিক্যাল লেগেছিল, তাই গোতোর শরীরের মধ্যে থাকা প্যারাসাইটগুলো কেমিক্যাল সহ্য করতে না পেরে এক এক করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে তার শরীর থেকে বেরিয়ে পড়ে। তখন অবশিষ্ট গোতো প্যারাসাইটটি শুধু ছিল। শিনিচি তখন গোতো প্যারাসাইটটিকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়, আর এখানেই গোতোর কাম তামাম। এরপর আমাদের কয়েক বছর পরের সিন দেখানো হয়। এখন সবাই প্যারাসাইটদের ভুলে গিয়ে আবার আগের মতোই সাধারণ জীবনযাপন করছিল। শিনিচির জীবনও আবার আগের মতোই নর্মাল হয়ে যায়, কিন্তু মিগি শিনিচিকে বলে, শিনিচি যেহেতু সবাই ভেবে নিয়েছে যে পৃথিবীতে আর কোনো প্যারাসাইট নেই এবং তামিয়ার বাচ্চাও ঠিকমতো বড় হচ্ছে, তাই আমার থাকাটা ঠিক হবে না, আর তোমারও আবার আগের মতোই সাধারণ জীবনে ফিরে যাওয়া দরকার। তাই আমার এখন হাইবারনেশন অর্থাৎ গভীর নিদ্রায় যাওয়া দরকার। এটা বলেই মিগি হাইবারনেশনে চলে যায়, কিন্তু শিনিচি তার এত কাছের বন্ধুকে হারিয়ে খুবই কষ্ট পায়। এর এক বছর পর দেখা যায় শিনিচি এবং সাতোমি তামিয়ার বাচ্চার সাথে দেখা করতে যায়। এরপর একদিন শিনিচি এবং তামিয়া বাহিরে ঘুরতে বের হয়, আর তখনই সে সিরিয়াল কিলার উরাগামি সাতোমিকে বন্দি বানিয়ে একটি বিল্ডিং এর ছাদের উপর নিয়ে যায়। শিনিচিও সেখানে সাতোমিকে বাঁচানোর জন্য চলে আসে। তখন উরাগামি শিনিচিকে বলে, প্যারাসাইটরা তো মানুষদের খাওয়ার জন্য মারতো, তাহলে মানুষরা কারা? তারাও তো বছরের পর বছর একে অন্যকে মেরেই যাচ্ছে। তখন সাতোমি বলে, তারা তোমার মতোই সাইকো কিলার, খারাপ মানুষ। উরাগামি তখন রেগে গিয়ে সাতোমিকে ছাদ থেকে ফেলে দেয়। শিনিচি তখন দৌড়ে গিয়ে উরাগামিকে এক ঘুষি দিয়ে সাতোমিকে অল্পের জন্য বাঁচাতে পারেনি, তাই সে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিগুলো মনে করছিল, কিন্তু চোখ খুলে দেখে সাতোমিকে সে ধরে আছে। আসলে মিগি সাতোমিকে বাঁচিয়ে নিয়েছে। এর মানে হচ্ছে মিগি কখনোই শিনিচিকে ছেড়ে যাবে না। যখনই সে বিপদে পড়বে তখনই মিগি আবার তাকে সাহায্য করার জন্য চলে আসবে। আর এখানেই মুভিটি দি এন্ড হয়। তো বন্ধুরা, আমি আপনাদের কথা অনুযায়ী প্যারাসাইট লাইভ অ্যাকশন মুভিটির পার্ট 2 এক্সপ্লেইন করেছি, আর এক্সপ্লেইনটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো একটি লাইক ডিজার্ভ করি, তাই না? প্লিজ আর সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার বন্ধু হয়ে যান। থ্যাংক ইউ।